আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি স্ন্যাপড্রাগনের 6S Gen 3 প্রসেসর দিয়ে রেডমি নিয়ে আসলো বাজেট রেঞ্জের মধ্যে তাদের নতুন ফোন রেডমি 15 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটি। এবং এই ফোনটা বাজেট হিসাবে এক্স্যাক্টলি কেমন সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা তো করবই, বাট তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের কাছে রেডমি 15 অর্থাৎ এই ফোনটি পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, মিরপুর বসুন্ধরা সিটি সহ যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে। আপনারা চাইলে তাদের আউটলেটে অথবা ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারিতে সেই প্রোডাক্টটি পেয়ে যাবেন। সো যাই হোক, প্রথমে চলো আমরা দেখে নিই মোবাইলটার বক্স কন্টেন্টে কী কী রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছিল ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, USB Type-C চার্জিং কেবল, ব্যাক কেস, 33 ওয়াটের চার্জার এবং Xiaomi Redmi 15 5G মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মোবাইলটা বেশ চওড়া, বিশাল বড় একটা ডিসপ্লে। ব্যাক প্যানেলে পলিকার্বনেটেড ফিনিশিং দেওয়া রয়েছে, ফ্রেমটাও পলিকার্বনেটেড তৈরি, তবে ব্যাক প্যানেলটা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ একটুতে হাতের ছাপ পড়ে যাচ্ছিল। তবে ওভারঅল আবার মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানি লাগলেও এই ফোনটার কিছু হয় না। দেন বিশাল ডিসপ্লে, অর্থাৎ 6.9 ইঞ্চি সাইজের ডিসপ্লেওয়ালা এই ফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 217 গ্রাম। এবং বিশাল এই ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং মোস্ট লেভেলের 6 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি আপনার পকেটে এই ফোনটা রাখতে পারবেন। সাথে যদি চাবি থাকে বা নেল কাটার থাকে বা ছোটোখাটো চাকু ছুরি থাকলেও এই ফোনটার ডিসপ্লেতে কোনো প্রবলেম হবে না। তবে সাথে যদি আবার আপনারা কোনো প্যারেক ট্যারেক বা এই ধরনের শক্তিশালী কোনো অবজেক্ট রাখেন, সেই ক্ষেত্রে এটা স্ক্র্যাচ পড়ে যেতে পারে, বিকজ এটা মোস্ট লেভেল 7 বা 8 স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে, দ্যাটস ওয়াই। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ফোনটার বাটন এবং পোর্ট সেকশনে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করছিল। তার পাশাপাশি মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল IR ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে বেশি ভালো হতো। তার পাশাপাশি মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, USB Type-C চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক। আর মোবাইলটা যদি আমি ইন হ্যান্ড ফিলের কথা বলতে চাই, ফোনটা যে কোনো বাজারে থাকা ফোনের থেকে একটু চওড়াই বড়। সো আমাদের মতো যাদের হাত একটু বড় তারা হয়তো ওভারঅল কমফোর্টেবল ইউজ করতে পারলেও যাদের হাত একটু ছোট সাইজের তাদের হতে পারে সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা ইউজ করার সময় কিছুটা বেগ পেতে হবে। তবে মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাক লেগেছে। সো মোটামুটি কমফোর্টেবলভাবেই যাদের হাত একটু বড় আছে সিঙ্গেল হ্যান্ডে আপনারা ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 15। আর এই মোবাইলটার UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, খুব একটা আননেসেসারি অ্যাপস নাই, টুকটাক কিছু আননেসেসারি অ্যাপস বা ব্লটার রয়েছে, বাট একটা বিষয় খুবই বিরক্তিকর, সেটা হলো Xiaomi আস্তে আস্তে তাদের সেই পুরনো অভ্যাস অর্থাৎ আননেসেসারি অ্যাডস আসা স্টার্ট করেছে। তার মধ্যে স্পেশালি Xiaomi যদি আপনারা ক্লিনার যে অ্যাপসটা রয়েছে সেটা যদি ইউজ করেন, ভালোভাবে আপনারা ভিডিও অ্যাডস দেখতে পাবেন। তবে মজার বিষয় হলো আজ পর্যন্ত মোবাইলের এইসব অ্যাপসে আসা অ্যাডস দেখে বাংলাদেশে মানুষ কোনো কিছু পারচেস করেছে বলে আমার কখনো মনে হয় না, বাট স্টিল অ্যাডস আমরা দেখতে পাচ্ছি। Xiaomi আবার এটা নিয়ে এসেছে, এটা না থাকলে একটু বেশি ভালো হতো। তবে এমনি বেশ স্মুথ ছিল, আমরা UI থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আরেকটা বিষয় হলো এই ফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছিল স্ন্যাপড্রাগনের 6S Gen 3 প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং GPU হিসাবে মোবাইলটা রয়েছিল Adreno 619। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,87,363 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। সো ওভারঅল এই ফোনটার বেঞ্চমার্ক স্কোর এবং আন্তর্জাতিক স্কোর আমার কাছে স্লাইটলি একটু কম মনে হচ্ছে, আর একটু বেশি হওয়া উচিত ছিল। যাই হোক, মোবাইলটার ক্যামেরা সেকশনের কথা যদি বলতে চাই, মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, বাট আরেকটা ক্যামেরা ব্যাপারে Xiaomi কোনো ইনফরমেশন দেয় নাই। মজার বিষয় হলো যে এই সেকশনটা বা ক্যামেরার এই স্পেসিফিকেশনটা দেখে আমার সিম্ফনির কথা মনে পড়ে গেছে। সিম্ফনি বা টেকনো তারা মেইনলি মেইন ক্যামেরার সাথে একটা AI লেন্স নামক ক্যামেরা রাখতো, যেটার এক্স্যাক্ট স্পেসিফিকেশন কখনই জানা যেত না। সো Xiaomiও তার আস্তে আস্তে সেই প্র্যাকটিসটা স্টার্ট করেছে। তবে আমি মনে করি এটা না দিয়ে Xiaomi আগে যে ডেডিকেটেডভাবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা বা ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিত, সেটা দিলেই ভালো হতো। যাই হোক, এই ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলতে চাই, ছবির ডিটেলস মোটামুটি লেভেলের, বাট আপনার যদি লাল, নীল এবং সবুজ এই 3টা কালারের কোনো ড্রেস থাকে বা আপনি আপনার প্রিয়জনকে 3টা কালারের ড্রেস পরায় দেন যদি ছবি তোলেন, ছবি খুব ভালো আসবে, বিকজ এই 3টা কালারকে তারা সেই লেভেলের বুস্ট করে, অর্থাৎ মারাত্মক লেভেলের ওভার স্যাচুরেশনের দেখা পেয়েছি আমরা এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ক্ষেত্রে। তবে ছবির ডিটেলস যেটা আমরা একটু আগে বললাম বেশ ঘাটতি রয়েছে। পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো, এজ ডিটেকশনও মোটামুটি ঠিকঠাক আছে। সে সাথে মোবাইলটাতে হাইস্ট 1080p
30 FPS এ ভিডিও শ্যুট করা যায়। ভিডিও পারফরমেন্স মোটামুটি লেভেলের, বিকজ এটাতে কোনো জাইরো ইএস বা ওআইএস নাই। ফর দ্যাট রিজন আমরা হালকা পাতলা শেকি ফিলটা পেয়েছি। সে সাথে মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আমি মনে করি আরেকটু বেশি মেগাপিক্সেলের হওয়া উচিত ছিল। 8 মেগাপিক্সেল হওয়ার কারণে আমরা আসলে একটু ডিটেলসের অনেক ঘাটতি দেখা পেয়েছি, বাট স্টিল এই ফোনটা দিয়ে যখন আমরা আউটডোরে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলেছি আমাদের বেশ ভালো লেগেছে। মেইনলি সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি উঠে যদি আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলেন, একটা কথা যেটা না বললেই নয়, পোর্ট্রেট মোডে ছবি তুলে আমার কাছে মনে হয় না এটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। অর্থাৎ এই ফোনে ক্যামেরা তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেকই ভালো। ফর দ্যাট রিজন সেলফি ক্যামেরার ওভারঅল পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলে যদি ডিসপ্লে সেকশনের কথা বলতে চাই, ফোনটাতে 6.9 ইঞ্চি সাইজের যে ডিসপ্লেটা রয়েছে এটা হলো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। যেই প্রাইস রেঞ্জে এসেছে সেই প্রাইস হিসাবে অ্যামোলেড ডিসপ্লে থাকা উচিত ছিল, অথবা শাওমি চাইলে টেকনো ইনফিনিক্সের কাছ থেকে একটা শর্ট কোর্স করে নিতে পারে যে কিভাবে কম দামে অ্যামোলেড ডিসপ্লে ফোনে দেওয়া যায়, বিকজ শাওমি এখন স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইস আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি। সো এই জায়গায় আসলে একটু হেভিলি কনসেন্ট্রেট করতে হবে। যাই এই জিনিসগুলো যদি আমি বাদ দিই, এটা দিয়ে যদি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, বেশ ভালো লেগেছে। তার প্রধান কারণ হলো এটা বেশ চওড়া একটা ডিসপ্লে, তবে ডিসপ্লের কালার স্যাচুরেশন বা কালার কন্ট্রাস্ট আমার কাছে একটু কম মনে হয়েছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চ অর্থাৎ ডেন্সিটিটা কম, মাত্র 374 পিপিএ। এটা যদি অ্যারাউন্ড 400 বা 405 বা 395 পিপিএ হতো তাহলে কালার ডিটেলসটা আমরা আরেকটু ভালো পেতাম, মুভি টুভি দেখে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। দেন এই মোবাইলটা আমরা যখন আউটডোর ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 850 নিটস, আরেকটু বেশি মানে 1100-1200 নিটস হলে পারফেক্ট হতো। তখন একদম সব দিক বিবেচনায় ডিসপ্লের আমরা যে ব্রাইটনেস রিলেটেড জিনিসগুলো রয়েছে সেটা অনেক ভালো পেতাম। সো ওভারঅল এই ফোনের ডিসপ্লেটা প্রাইস হিসাবে আমার কাছে ওভারঅল মোটামুটি লাগলেও সামহাও ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি কিন্তু আবার অনেক ভালো। ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা খেলেছি, মোটামুটি গ্রাফিক সেটিংয়ে এই গেমটা প্লে করা যায়, এবং গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা লং টাইম বেশ কমফোর্টেবল গেম প্লে করতে পেরেছি। অনেকগুলো এনিমি কাছাকাছি এসে পড়লে তখন কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, লং টাইম গেম প্লেতে ফোনটা কিছুটা হিটও হয়। এই জিনিসগুলো যদি আমি বাদ দিই ওভারঅল পাবজি গেমের এক্সপিরিয়েন্স ঠিকঠাক আছে। এই মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং আমরা কল অফ ডিউটি গেমসটা খেলতে পেরেছি। তবে গেম প্লে করার সময় ডিসপ্লে ব্রাইটনেসটা আমাদের কাছে একটু কম মনে হচ্ছে, মানে একটু ডার্ক টোনটা বেশি লেগেছে। সো আমি প্রিফার করবো আপনারা অবশ্যই কল অফ ডিউটি গেমসটা খেলার সময় একটু ব্রাইটনেস বাড়িয়ে খেলার জন্য। তার পাশাপাশি গেমিং পারফরমেন্সের কথা যদি বলতে চাই, খুব ভালো এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি, খুব একটা হিটিংয়েরও দেখা পাইনি লং টাইম গেম প্লে করে, অর্থাৎ কল অফ ডিউটির গেমটা এই ফোনে খেলে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। মেইনলি আমরা অ্যাশফার গেমসটা খেলে হলো কালার ডিটেলস অ্যাকুরেসি এটা চেক করার জন্য। কালার ডিটেলসের কথা বলতে গেলে কালারগুলো যথেষ্ট ভালো ছিল, বাট ডিসপ্লেটা ওভারঅল একটু মোটামুটি হওয়ার কারণে না ডিটেলসের আমরা একটু ঘাটতি পেয়েছি। বাট গেমিং এক্সপিরিয়েন্স বলেন, তার পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকের কথা বলেন, দুর্দান্ত লেভেলের ছিল এই ফোনে। মানে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, ডিসপ্লে টাচ সেন্সিটিভিটিও যথেষ্ট ভালো, বাট ব্রাইটনেস এবং ডিসপ্লের ডিটেলসের একটু ঘাটতি রয়েছে। সেই সাথে আমি ফোনটা যদি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, প্রথমে বলে রাখি এই মোবাইলটাতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে। চার্জারটা মিনিমাম 45 ওয়াট হওয়া উচিত ছিল, কারণ 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে অনেক সময় লাগে। তবে এই ফোনটা দিয়ে আবার 18 ওয়াট চার্জিং স্পিডে আপনি রিভার্স চার্জিং করতে পারবেন, অর্থাৎ এই ফোনটা থেকে আপনি অন্য ফোন চার্জ দিতে পারবেন। মোট কথা 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিওয়ালা ফোন, তো আপনি পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবেন। এটা ফুল চার্জ থাকলে এটা দিয়ে অন্য কোনো ফোন 20 থেকে 30% চার্জ দিতে পারবেন। এনিওয়ে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ফোনটা হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 3 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন ফোনটা আমরা টানা ইউজ করেছি, টানা মুভি দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 10 ঘন্টার মতো। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যেটা গ্যাজেটে আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন। প্রাইস পড়বে অ্যারাউন্ড 21 থেকে 22,000 টাকার মধ্যে। মাত্র ফোনটা এসেছে, হতে পারে কিছুদিন পর ফোনটার প্রাইস আর একটু কমে যাবে। তবে এই ফোনটার স্টোরেজটা হলো UFS 2.2 এবং মোবাইলটাতে যেটা র্যাম রয়েছে সেই র্যামটা হলো LPDDR4X ক্যাটাগরি র্যাম। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে কোন বিষয়গুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের ভালো লাগেনি। এই মোবাইলটা নাম্বার 1 ল্যাকিং যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ব্রাইটনেস কম। সেকেন্ড বিষয়টা হলো ফোনটার ব্যাটারি অনেক বড়, এটা খুব ভালো বিষয়, বাট চার্জারটা 45 ওয়াটের হওয়া উচিত ছিল,
থার্ড যে বিষয়টা আমার কাছে ভালো লাগে না সেটা হলো এই মোবাইলটার ইউআইতে টুকটাক অ্যাডস আসে, স্পেশালি কিছু কিছু অ্যাপস থেকে আমরা অ্যাডসের দেখা পেয়েছি, তার মধ্যে ক্লিনার অ্যাপসটা অন্যতম। সো আমার একটা অ্যাডভাইস থাকবে, আপনারা ক্লিনার অ্যাপটা একদম প্রয়োজন ছাড়া ইউজ করবেন না যদি আপনারা এই ফোন ইউজ করার প্ল্যান থাকে তাহলে। দেন সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হিসেবে আমার কাছে বেশ কম মনে হয়েছে, আর একটু বেশি মেগাপিক্সেল হলে আমরা একটু বেশি ডিটেলস সহজ ছবি তুলতে পারতাম। দেন মেইন ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি অন্য আরেকটা ডেডিকেটেড ক্যামেরা দিলে ভালো হতো, অ্যাটলিস্ট যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা বা একটা প্রপার ডেপথ সেন্সর ক্যামেরা দিলে আমরা একটু ভালো পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারতাম। দেন এই বিষয়গুলো বাদ দিলে এই ফোনটা কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড়। সো যারা আপনারা মিডিয়া কনজিউম করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের অনেক ভালো লাগবে। তার পাশাপাশি চার্জ ব্যাকআপটা একদম নির্দ্বিধায় আপনি হালকা পাতলা বেসিক ইউজ করে 3 দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পাবেন, এটা কনফার্ম। কিন্তু যখন আপনি আবার এক্সট্রিম ইউজ করবেন তখন হয়তো বা চার্জ ব্যাকআপ একটু কম পাবেন, বা আপনার এরিয়াতে যদি নেটওয়ার্ক একটু উইক থাকে তাহলে হতে পারে যে চার্জ ব্যাকআপটা কিছুটা কম পাবেন, বাট চার্জ ব্যাকআপের জন্য এটা একটা আদর্শ ফোন। দেন এই ফোনটার ক্যামেরা স্পেসিফিকেশন উইক হলো, সামহাও ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমাদের ভালো লেগেছে, তবে অবশ্যই আপনাকে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলতে হবে। লাইট কন্ডিশন যদি আপনি একটু অন্ধকারের দিকে ছবি তোলেন তাহলে খুব একটা ভালো ডিটেলস সহ ছবি পাবেন না। তার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও ঠিকঠাক আছে এবং IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় যে বিষয়টা হলো আপনি লং টাইম কমফোর্টেবল ইউজ করতে পারবেন। এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে, সো মোটামুটি হাত থেকে 2-1 পড়লে কিছু হবে না। তবে আমরা প্রিফার করব ফোনটা হাত থেকে না ফেলার জন্য, বিকজ আমাদের হাত থেকে পড়লে হয়তো কিছু হয় না, কিন্তু আপনাদের হাত থেকে পড়লে হতে পারে কিছু একটা হয়ে যেতে পারে। সো এই হলো ওভারঅল Redmi 15 5G অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটার ওভারঅল রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।